নমস্কার, সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে আজকের টপিক শুরু করা যাক। আজকে আমরা জানব গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম সম্পর্কে। কিন্তু গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম আমরা শিখব কেন বা জানবো কেন। কারণ হচ্ছে দৈনন্দিন জীবনে বা পরীক্ষাগারে যে সমস্ত আমরা আলোকীয় যন্ত্রাদি ব্যবহার করে থাকি সেই সমস্ত আলোকীয় যন্ত্রাদির বিভিন্ন রকম গণনায় আমাদের এই চিহ্নের নিয়ম খুবই দরকার হয়। তাই আমরা গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম সম্বন্ধে জানবো। যেমন ধরো কোনো দর্পণের ফোকাস দূরত্ব যদি গণনার মাধ্যমে বের হয় ঋণাত্মক, অর্থাৎ তার আগে ফোকাস দূরত্বের আগে যদি ঋণাত্মক সাইন থাকে, তাহলে ওই ফোকাস দূরত্বটি কোন দর্পণের ফোকাস দূরত্ব, অবতল দর্পণের নাকি উত্তল দর্পণের, সেটি আমরা কিসের মাধ্যমে জানবো? ওই তার সামনে যে সাইনটি থাকবে অর্থাৎ যে চিহ্নটি থাকবে তার মাধ্যমে। অথবা ধরো যে প্রতিবিম্বটি সৃষ্টি হয়েছে দর্পণের প্রতিফলনের দ্বারা কোনো বস্তুর, সেই প্রতিবিম্বটি বস্তুর সাথে সমশীর্ষ হবে নাকি অবশীর্ষ হবে তাও আমরা জানবো কিভাবে? এই ঋণাত্মক চিহ্ন নাকি ধনাত্মক চিহ্ন আছে তার মাধ্যমে। অর্থাৎ চিহ্নের মাধ্যমে আমরা তাকে গাণিতিকভাবে প্রকাশ করব যে সেটা সমশীর্ষ নাকি অবশীর্ষ। আরো নানান উদাহরণ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনার মাধ্যমে জানতে পারবো এবং যখন আমরা প্রবলেম ডিসকাশন করব তখন আমরা সেগুলো সম্বন্ধে জানতে পারবো। গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম আলোচনার আগে আমরা গোলীয় দর্পণে সৎবিম্ব এবং অসৎবিম্বের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একবার আলোকপাত করব। তাহলে গোলীয় দর্পণে সৎবিম্ব আর অসৎবিম্বের বৈশিষ্ট্য আমরা একবার দেখব। সৎবিম্ব এবং অসৎবিম্ব। গোলীয় দর্পণে সৎবিম্বের বৈশিষ্ট্যের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা কি দেখব? বস্তু দর্পণের যে পাশে থাকে, বস্তু দর্পণের যে পাশে থাকে সৎবিম্ব দর্পণের সেই পাশে থাকে। অর্থাৎ বস্তু দর্পণের যে পাশে থাকে সৎবিম্ব দর্পণের সেই পাশেই থাকে। আর অসৎবিম্বের ক্ষেত্রে এর ঠিক উল্টো হবে, অর্থাৎ বস্তু দর্পণের যে পাশে থাকে, বস্তু দর্পণের যে পাশে থাকে অসৎবিম্ব তার ঠিক উল্টো পাশে থাকে। বা বিপরীত পাশে থাকে। তাহলে আমরা সৎবিম্বের বৈশিষ্ট্য কি দেখলাম? সৎবিম্ব সবসময় বস্তু দর্পণের যে পাশে থাকবে সৎবিম্ব সেই পাশেই থাকবে, অর্থাৎ বস্তু যে পাশে আছে সেই পাশেই সৎবিম্ব থাকবে। অসৎবিম্বের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি হবে না, বস্তু দর্পণের যে পাশে থাকবে অসৎবিম্ব বস্তুর ঠিক উল্টো পাশে বা বিপরীত পাশে থাকবে। আর সৎবিম্বের দ্বিতীয় বৈশিষ্ট্য কি হবে? সৎবিম্ব সর্বদা অবশীর্ষ হয়। অবশীর্ষ হয়।
সৎবিম্ব সর্বদা অবশীর্ষ হয় গোলীয় দর্পণের ক্ষেত্রে। তাহলে অবশীর্ষ হয়, অবশীর্ষ মানে বস্তুর মাথা যদি এদিকে থাকে, উপর দিকে থাকে, তাহলে প্রতিবিম্বের মাথা কি থাকবে? প্রতিবিম্বের মাথা থাকবে নিচের দিকে। এইটাকে বলবো আমরা কি না অবশীর্ষ হওয়া। অর্থাৎ বস্তুর মাথা যদি উপর দিকে থাকে, প্রতিবিম্বের মাথা নিচ দিকে থাকবে। বস্তুর মাথা যদি নিচের দিকে থাকে, প্রতিবিম্বের মাথা কি হবে না উপরের দিকে থাকবে। এটাকে বলা হয় আমাদের অবশীর্ষ হওয়া। অসৎ বিম্বের ক্ষেত্রে কি হবে? অসৎ বিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব সর্বদা সমশীর্ষ হবে। সমশীর্ষ হবে অর্থাৎ বস্তুর মাথা যেদিকে থাকবে প্রতিবিম্বের মাথাও সেই দিকে থাকবে, অর্থাৎ সমশীর্ষ হবে। মানে ঠিক এরকম, এটা যদি বস্তুর মাথা হয় তাহলে প্রতিবিম্বের মাথাও কি হবে? ঠিক এরকম হবে। এটাকে বলা হয় আমাদের কি না সমশীর্ষ হওয়া। তাহলে কি দেখলাম যে সৎবিম্ব সবসময় অবশীর্ষ হবে, অর্থাৎ বস্তুর মাথা যেদিকে থাকবে প্রতিবিম্বের মাথা তার ঠিক উল্টো দিকে থাকবে। আর সমশীর্ষ হওয়া কাকে বলে? সমশীর্ষ হওয়া হয় কি না অসৎ বিম্ব সবসময় সমশীর্ষ হয়। আর সমশীর্ষ হওয়া মানে বস্তুর মাথা যেদিকে থাকবে প্রতিবিম্বের মাথাও সেই দিকেই থাকবে, সেটাকে বলা হয় আমাদের সমশীর্ষ হওয়া। এখন অসৎ বিম্বের ক্ষেত্রে আরো দুটো বৈশিষ্ট্য আছে, যেমন অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব সর্বদা বস্তুর থেকে বড় হবে বা বস্তুর সমান হবে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব সর্বদা বস্তুর থেকে ছোট হবে অথবা বস্তুর সমান হবে। এরপর আমরা আলোচনা করব গোলীয় দর্পণে চিহ্নের নিয়ম সম্পর্কে, অর্থাৎ গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম কার ভিত্তিতে হয়, কিভাবে করতে হয়, সেগুলো সম্বন্ধে আমরা এরপর আলোচনা করব। এখন আমরা গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম কিভাবে নির্ধারণ করতে হয় সেটা শিখব, কিন্তু তার আগে আমাদের মাথায় একটা কোশ্চেন বারবার আসছে যে চিহ্ন কার চিহ্ন বা কিসের চিহ্ন সেটা আমাদেরকে জানতে হবে। ভালো করে দেখো, এই যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবিটাতে দেখো বস্তু দূরত্ব মানে মেরু থেকে বস্তু অবধি দূরত্ব, ফোকাস দূরত্ব মানে মেরু থেকে ফোকাস অবধি দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ মানে মেরু থেকে বক্রতা কেন্দ্র অবধি দূরত্ব, এগুলো সব দর্পণের এই সাইডে। আর প্রতিবিম্বটা আছে দর্পণের এই পাশে, অর্থাৎ মেরু থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তার মানে বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ সব দর্পণের এই পাশে, আর শুধুমাত্র প্রতিবিম্ব দূরত্বটা দর্পণের ওই পাশে। তার মানে এটাকে যদি আমাদের গাণিতিকভাবে প্রকাশ করতে হয় তখন আমাদের চিহ্নের সাহায্য লাগে। তার মানে আমরা কোনটাকে চিহ্ন দিয়ে প্রকাশ করছি না এই দূরত্বগুলোকে চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এরপর দেখা যাক এই ছবিটাতে, এই ছবিটাতে দেখো আমাদের বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, এমনকি প্রতিবিম্ব দূরত্বটাও আমার দর্পণের এই পাশে সব এক পাশে আছে, কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু ভালোভাবে দেখো যে আমাদের এই বস্তুর উচ্চতাটা, অর্থাৎ বস্তুর যে আমার মাথাটা সেটা আছে প্রধান অক্ষের উপরের দিকে, আর প্রতিবিম্বের যে মাথাটা সেটা আছে প্রধান অক্ষের নিচের দিকে। এটা কি অবস্থায় আছে? অবশীর্ষ অবস্থায় আছে। এটাকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য আমাদের কি লাগবে না চিহ্নের সাহায্য লাগবে। অর্থাৎ যে এই উপরের দিকটাকে আমরা প্লাস নেব নাকি নিচের দিকটাকে প্লাস নেব, উপরের দিকটাকে মাইনাস নেব নাকি নিচের দিকটাকে মাইনাস নেব, এই যে উচ্চতাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের মানে উচ্চতাটাকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য আমাদের চিহ্নের সাহায্য লাগে। এরপর আমরা দেখব যে এই যে চিহ্নগুলোকে আমরা নির্ধারণ করব সেগুলো কার ভিত্তিতে করব এবং কিভাবে করব। চলো এরপর আমরা জানবো যে দর্পণের যে চিহ্নের নিয়মগুলো সেগুলো কার ভিত্তিতে হয়। এক, আপতিত রশ্মির
আপতিত রশ্মির অভিমুখের উপর ভিত্তি করে হয়। আচ্ছা, এই চিহ্নের নিয়ম একটা কি হয় না, আপতিত রশ্মির অভিমুখের উপর ভিত্তি করে করা হয়। সেটা কখন করা হয়? যখন দর্পণের দুপাশের চিহ্ন নিয়ে আমরা আলোচনা করব। দর্পণের দু পাশের, এটা আমি শর্টে লিখে দিলাম, যে দর্পণের দুপাশের চিহ্ন নিয়ে আমরা যখন আলোচনা করব, মানে এই যে দর্পণ, এই দর্পণটার এই পাশের আর এই পাশের চিহ্ন নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেটাকে আমরা কিভাবে মানে কার ভিত্তিতে আমরা সেটাকে নির্ধারণ করব, সেটা আমরা নির্ধারণ করব আপতিত রশ্মির অভিমুখের ভিত্তিতে। তাহলে আপতিত রশ্মির অভিমুখের ভিত্তিতে যদি আমাদেরকে চিহ্ন নির্ধারণ করতে হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা দূরত্বটা মাপবো কোথা থেকে? দূরত্ব মাপতে হবে মেরু থেকে। দূরত্ব মাপতে হবে কোথা থেকে না, মেরু থেকে। মেরু কোনটা? এটা। দূরত্ব সব সময় মাপবো আমরা মেরু থেকে। আর এরপর যদি আমাদেরকে আপতিত রশ্মির দিকে মাপতে হয়, অর্থাৎ আপতিত রশ্মির অভিমুখের দিকে হলে সেই দূরত্বকে আমরা কি বলবো না, পজিটিভ সাইন বা ধনাত্মক দূরত্ব বলবো। যদি আপতিত রশ্মির অভিমুখের দিকে আমাদেরকে দূরত্বটা মাপতে হয়, তাহলে সেটাকে আমরা কি দিয়ে, কোন চিহ্ন দিয়ে প্রকাশ করব না, ধনাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করব। আর যদি আপতিত রশ্মির অভিমুখের বিপরীত দিকে যদি আমাদের মাপতে হয় দূরত্বটা, তাহলে আমরা কি সাইন ব্যবহার করব না, নেগেটিভ সাইন ব্যবহার করব। নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক সাইন ব্যবহার আমরা কি করব না, ঋণাত্মক সাইন ব্যবহার করব, ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমরা যদি দেখি এখানে এই দর্পণটার ক্ষেত্রে, যদি ধরো এখানে আমার একটা বস্তু থাকে, এখানে যদি আমার একটা বস্তু থাকে, এখান থেকে যদি এইভাবে একটা রশ্মি আমার যায়, দেখো এটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তাহলে এই রশ্মিটা কোন দিক দিয়ে যাবে না, ফোকাস বিন্দু দিয়ে যাবে। ঠিক, তাহলে এটা হচ্ছে আমার মেরু। মেরু থেকে যদি আমাদেরকে এই বস্তু অবধি দূরত্বটা মাপতে হয়, তাহলে কোন দিকে আসতে হচ্ছে, এদিকে আসতে হচ্ছে। তার মানে আপতিত রশ্মি যাচ্ছে এদিকে আর আমি আসছি তার বিপরীত দিকে, কারণ আমাকে প্রথম পয়েন্টেই বলেছিল কি যে মেরু থেকে দূরত্ব মাপতে হবে। তাহলে আমাদেরকে বিপরীত দিকে আসতে হচ্ছে। বিপরীত দিকে আসলে আমাদের কি সাইন হবে, বস্তু দূরত্ব ঋণাত্মক সাইন হবে। আর যদি এদিকে মাপতে হতো, তখন আমাদের কি হতো, পজিটিভ বা ধনাত্মক সাইন হতো। আর কিসের ভিত্তিতে আমরা চিহ্নের নিয়ম নির্ধারণ করব? আরেকটা হচ্ছে কি না, প্রধান অক্ষের ভিত্তিতে। তাহলে প্রধান অক্ষের ভিত্তিতে আমরা চিহ্নের নিয়ম কিভাবে নির্ধারণ করব?
যদি এটা আমার একটা দর্পণ হয়, ধরে নিচ্ছি এখন আমাদের অবতল দর্পণ, আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, তাহলে এই প্রধান অক্ষটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরে নিই আর প্রধান অক্ষের উপর আমরা যদি একটা এইভাবে লম্ব টানি আর এই লম্বটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরে নিই, তাহলে এই দিকটা হয় আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস, উপরের দিকটা হয় আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর নিচের দিকটা হয় আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যদি আমাদেরকে দূরত্বটা মাপতে হয়, অর্থাৎ এইভাবে যদি দূরত্বটা মাপতে হয়, তখন সেটা হবে আমাদের কি না পজিটিভ সাইন। সেই দূরত্বটার আগে আমরা পজিটিভ সাইন বসাবো। আর যদি নিচের দিকে মাপতে হয়, যদি নিচের দিকে মাপতে হয়, তখন সেটাকে আমরা কি বসাবো না নেগেটিভ সাইন। অর্থাৎ পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা পজিটিভ সাইন ব্যবহার করব আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা সেই দূরত্বের পাশে নেগেটিভ সাইন ব্যবহার করব। এটা গেল আমাদের চিহ্ন নির্ধারণের নিয়ম। এরপর আমরা কিছু উদাহরণের সাহায্যে সেগুলো দেখব। যদি ধরো আমরা একটা অবতল দর্পণ নিই, অবতল দর্পণের এটা হলো মেরু, এটা বক্রতা কেন্দ্র, তাহলে মেরু আর বক্রতা কেন্দ্রকে যোগ করলে আমরা কি পাই প্রধান অক্ষ পাই। এই প্রধান অক্ষের উপর এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস। যদি আমরা বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আমরা যদি একটা বস্তু রাখি, তাহলে এর যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা সৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। কি প্রতিবিম্ব সৃষ্টি হবে? সৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটা বক্রতা কেন্দ্রের পেছনে অবস্থান করবে। ঠিক মানে আমাদের বস্তু দূরত্ব অর্থাৎ মেরু থেকে বস্তুর যে দূরত্ব কি, এটা ধরো পি ও পি, এর সাইন কি হবে? এর সাইন বিবেচনা করতে গেলে আমাকে আগে কি দেখতে হবে না আপতিত রশ্মির অভিমুখ দেখতে হবে। আচ্ছা, বস্তু এখানে আছে, তাহলে দর্পণে আপতিত আলোক রশ্মি এদিক থেকে আপতিত হবে, অর্থাৎ তীর চিহ্নটা এদিকে হবে। এরপর আমি কি করব না বস্তু দূরত্ব মাপবো, অর্থাৎ মেরু থেকে বস্তুর দূরত্বটা মাপবো, মেরু থেকে মাপবো। তাহলে মেরু থেকে আমাদেরকে এই সাইডে আসতে হবে। দেখো আপতিত রশ্মির অভিমুখ হচ্ছে ওই দিকে, আর আমাকে মাপার জন্য বস্তু দূরত্ব মাপার জন্য আমাকে আসতে হচ্ছে তার উল্টো দিকে, অর্থাৎ এই তীর চিহ্নটা উল্টো দিকে। তখন আমরা কি সাইন ব্যবহার করি না মাইনাস সাইন ব্যবহার করি। এরপর যদি আমরা ফোকাস দূরত্বের ক্ষেত্রে দেখি, তখনও দেখবো আমাদেরকে কি না আপতিত রশ্মির বিপরীত দিকে আসতে হচ্ছে, অর্থাৎ ফোকাস দূরত্বটিও হবে আমাদের কি ফোকাস দূরত্বটিও হবে আমাদের নেগেটিভ সাইন, অর্থাৎ ঋণাত্মক হবে। একইভাবে বক্রতা ব্যাসার্ধ আমাদের এখানে ঋণাত্মক হবে। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্ব কি পাচ্ছি না ঋণাত্মক পাচ্ছি। তার মানে যদি আমাদের কোন অঙ্ক কষতে গিয়ে দেখা যায় যে ফোকাস দূরত্ব ঋণাত্মক, তার মানে বুঝতে হবে যে ওই দর্পণটি, যে দর্পণের ফোকাস দূরত্ব আমরা বের করেছি, সেই দর্পণটি হচ্ছে আসলে অবতল দর্পণ। ঠিক এরপরে দেখবো আমরা যে বস্তুর যে উচ্চতাটা কি আছে পি কিউ, এই উচ্চতাটা কোন দিকে মাপতে হচ্ছে প্রধান অক্ষের উপরের দিকে, তার মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর মাপতে হচ্ছে। তার মানে পি কিউ কি হবে পজিটিভ হবে, আর এটা হচ্ছে ক্যাপিটাল পি কিউ। আর এই যে আমাদের প্রতিবিম্বটা, এটা ধরো আমাদের স্মল পি কিউ। তাহলে দেখো এই যে
আমাদের প্রতিবিম্বটা, তাহলে দেখো এই প্রতিবিম্বটা মাপতে আমাদেরকে প্রধান অক্ষের নিচের দিকে যেতে হচ্ছে, অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে হচ্ছে। তাহলে আমাদের এখানে এই যে প্রতিবিম্বের যে উচ্চতাটা অর্থাৎ স্মল পি কিউ কি হবে, ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে অর্থাৎ নেগেটিভ হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা চিহ্নের নিয়ম কিভাবে ব্যবহার করব আমাদের অঙ্কের সময়। তাহলে আজ এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।